নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানের একটা বিশেষ এপিসোড নিয়ে। আমরা জানি আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে এমন একজন অতিথি থাকেন যিনি তার কাজ, তার পেশার পাশাপাশি তার প্যাশন, তার ভালো লাগার বিষয়টাকেও বাঁচিয়ে রেখেছেন, চর্চায় রেখেছেন। তাদের থেকে আমরা ইন্সপায়ার হই, তাদের গল্প শুনি। প্রত্যেক দিন এরকম কোনো না কোনো অতিথির গল্প আমরা শুনি। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন এরকমই একজন বিশেষ অতিথি, যিনি পেশায় গ্রাফিক্স ডিজাইনার হলেও তার নেশা কিন্তু অনেক রকম। একদিকে নাটক, অন্যদিকে গান, আবার কখনো কখনো সাংবাদিকদের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি মানুষের ইন্টারভিউ নেওয়া। আমি আমাদের আজকের বিশেষ অতিথি সুমনকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। শুরুতেই যে প্রশ্নটা করব, যে নাটক একটা তো বেশ চর্চার বিষয়। প্রথমত রোজ প্র্যাকটিস করতে হয়, তো চাকরি করার পাশাপাশি কিভাবে সেই রিহার্সালের সময়টা বার করা হয়? মানে ভালো লাগার দিক দিয়ে অনেক কিছু আমাকে কিছু ছাড়তে হয়েছে, চেষ্টা করে করে সময় বের করতে হয়েছে। তো মানে এইভাবেই চালিয়ে যাচ্ছি আর কি। কিছু কাজ ছাড়তে হয়েছে এরকমভাবে, যাতে দুটোকে ম্যানেজ করা যায়। সর্বোপরি বোধহয় ভালোবাসাটা থাকলে কাজের প্রতি ঠিক একটা সময় আগ্রহটা তো ব্যয় মানে হয়ে যায়। যেখানে বেশি, ভালো লাগাটা যেখানে বেশি, সেটাকে তো ছেড়ে থাকা যায় না। একদমই। আচ্ছা, নাটকের শুরু কিভাবে? শুরুটা মানে একদম ছোটোবেলা থেকেই বলতে গেলে আমার বাড়ির লোকের সাথে আমি থিয়েটার দেখতে যেতাম। তো প্রচুর থিয়েটার আমি এমনি দেখেছি, আগ্রহটা সেখান থেকে জন্মায়। তারপরে এবার থিয়েটারে যাওয়ার সাথে সাথে অনেকের সাথে আলাপও হয়েছে। তো এবার এই করোনার সময় বলতে গেলে, মানে খুব রিসেন্টলি শুরুটা বলতে গেলে, খুব পুরনো নয়। তো তখন আমাকে একজন প্রস্তাব দেয় অভিনয় করার জন্য। তো মানে প্রথমে একটুখানি ভয় পেয়েছিলাম, কারণ ওটা প্রথমটাই ছিল হচ্ছে একটা বড় জায়গায়, লখনৌতে বেঙ্গলি ক্লাব বলে একটা জায়গা আছে, যেখানে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন ক্লাব নাম দেয় আর কি, মানে বিভিন্ন দল নাম দেয় আর কি। তো সেখানে একটা প্রতিযোগিতা আর কি। এবার সেইখানে একটা চরিত্রে, মানে সেটাও আবার ছিল, প্রথম চরিত্রটা আমার ছিল পাকিস্তানি পুলিশে। তো সেটা আবার নাটকটা আবার মানে পর্দা উঠবে আমার ডায়লগ দিয়ে শুরু। তো সেইটা থেকে আর কি শুরু, মানে নাটক যখন হবে ছিল ডিসেম্বরে, 6 মাস আগে থেকে আমাদেরকে নিয়ে গিয়েছিল, রিহার্সাল হতো আর কি। তো সেখান থেকে আমার প্রচণ্ড আগ্রহ বাড়ে। মানে প্রথমটা ছিল একটু ভয় লাগা, তারপরে ভালো লাগা, মানে নাটকের প্রতি আগ্রহ তো ছিলই, থিয়েটার তো দেখতাম। তো তারপরে আস্তে আস্তে ভালো লাগাটা বাড়তে থাকলো। তারপরে মানে সেই দল, তারপরে আরও অন্যান্য দলের সাথে যুক্ত হয়েছি, মানে নাটকটা আর কি আর বেড়েছে আর কি আস্তে আস্তে ধীরে ধীরে। তো সেখান থেকে মোটামুটি তো শুরু। হ্যাঁ, তারপরে এখন কিভাবে চলছে নাটকের চর্চা? এখনও এরকম একইভাবে চলছে। তো মানে চাকরির পাশে পাশে নাটকের চর্চা চলছে। এখন রিসেন্টলি শ্রীরামপুরে একটা দলে যোগ দিয়েছি। তো সেটাও ওই নাটকের সূত্রে আর কি, তার সাথে আলাপ। তো সবে সেখানে যোগ দিয়েছি, সেখানেও রিহার্সালে যাচ্ছি। আর সেখানেও একটা প্রোডাকশন হবে, মানে এই 1 মাসের মধ্যেই হবে। তো মানে এছাড়া হচ্ছে যে যারা শিল্পী মানুষ, তাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। তাদের ব্যাপারটা একটু অন্যরকম হয়। এই যে যারা নাটক করছে, তারা তো কি বলবো, ঠিক স্বার্থের, মানে কোনো লাভের আশায় নয়, একদম নেশার। এটা একদম মানে পিওর নেশা আর কি। তো সেই জিনিসটাই আমার ভালো লাগে, যারা এর সাথে যুক্ত থাকে, সে তাদের চিন্তাভাবনা, তাদের কথাবার্তা, সেগুলোও আমার ভালো লাগে। এই পরিবেশটাই আমার খুব ভালো লাগে। তো সেই ভালোবাসা থেকেই কি এই ইন্টারভিউ করার নেশাটা শুরু? হ্যাঁ, বলতে গেলে ইন্টারভিউ করার নেশাটা হয়েছে, মানে এটা হয়েছিল বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে একজনের সাথে আলাপ হয়েছিল, আর সেখানে তার সাথে গল্প করতে করতে তার কিছুক্ষণ পর মনে হলো একটা ভিডিও করি। তো সেই ভিডিও করতে করতে ভিডিওটা তারপরে পাবলিশ করেছিলাম। দিয়ে মানে সেখান থেকে আমাকে বললো, তো তুই ইন্টারভিউ নেওয়া শুরু কর, এই ভিডিওটা তো বেশ ভালোই লাগছে। তো আস্তে আস্তে তারপরে বিভিন্ন জায়গায় সে, মানে যার ভিডিও করেছিলাম, সে অন্যজনকে বলল, সে তারপরে ডাকলো। মানে এরকম চেন সিস্টেমে বলতে গেলে আর কি, হতে হতে তারপরে এই জিনিসটা, এটাও একটা নেশার মধ্যে পড়ে গেছে। আর এটাও বলতে গেলে কি হয়, মানে এখানে ভ্যারাইটি
অফ পিপল আছে, মানে যাদের সাথে আমি আলাপ করতে পারি, হঠাৎ কারো সম্পর্কে এমন কিছু জানতে পারলাম যেটা হয়তো তার সাথে আলাপ না হলে জানতেই পারতাম না, তখন এটাও একটা ভালো লাগার মধ্যে পড়ে গেল। কত রকম লোক আছে, তারা কত কিছু বলে, মানে আমার সামনে এসে হয়তো বলল, সেগুলো বেশ ভালো লাগে, যেটা আমার ক্যামেরার সামনে বললো, তারপর আমার সেখানে সেটা রেকর্ড হয়ে থাকলো, কোনো বড় মাপের মানুষ, কোনো বয়স্ক মানুষ, সেটা একটা স্মৃতি হয়ে থাকবে। হয়তো আমি থাকবো না, সে থাকবে না, কিন্তু আমার এই কাজটা থেকে যাবে আর কি, সোশ্যাল মিডিয়ায় থাকবে আর কি। একদম। আর কোথাও গিয়ে এই ইন্টারাকশনটা বোধহয় নাটকের ক্ষেত্রেও ভীষণ দরকার হয়, কারণ এই যে ইন্টারভিউতে ইন্টারাকশন, নাটকের সময় আবার গিয়ে আমরা আমাদের দর্শকদের সঙ্গে ইন্টারাকশন করি, হ্যাঁ। তো বোধহয় এই কমিউনিকেশনের প্র্যাকটিসটা, ইন্টারাকশনের প্র্যাকটিসটা নাটকের শিল্পীকে বেশ আরও শক্তপোক্ত করে তোলে নাকি? হ্যাঁ, সে তো ঠিকই, হ্যাঁ নিশ্চয়ই, লোকজনের সামনে আসা, তাদের সাথে কথা বলা, এটা তো নিশ্চয়ই আরও মানে তৈরি করে দেয় মানুষকে। একদমই। আচ্ছা, এই যে থিয়েটারের ক্ষেত্রে দুটো জিনিস তো ভীষণ দরকার হয় রেগুলার রিহার্সালের পাশাপাশি, একটা হচ্ছে থিয়েটার নিয়ে পড়াশোনা, আর একটা হচ্ছে মঞ্চের সামনে নিজেকে প্রেজেন্ট করার মতো যে কনফিডেন্সটা দরকার সেইটা। এই দুটোর বিল্ড আপের রাস্তাটা কীরকম ছিল? এই ব্যাপারে আমি বলবো, মানে যখনই রিহার্সাল করেছি, যারা পরিচালক ছিল, তো প্রতিবার তারাই আমাকে সাহায্য করেছে। মানে আমি তো খুব একটা পুরনো নই, আমি বললাম মানে নতুন আর কি, তো তারা বলেছে কিভাবে কি করতে হবে, এবং তাদের সাথেই রিহার্সাল করেছি। আর তারপরে নিজেকেও আমি একটুখানি বাড়িতে প্র্যাকটিস করেছি, ওই ফোনেতে রেকর্ড করতাম, বা ক্যামেরা আছে বাড়িতে, হ্যান্ডিক্যাম আছে, তো সেটাতে রেকর্ড করে নিজেকে দেখতাম। তখন মানে ওই লখনৌতে যতবার গেছি আর কি, তো ততবারই সেই চরিত্রগুলো আমি নিজে অভিনয় করে করে নিজেকে দেখতাম, যে আমার গলাটা কেমন লাগছে, আমি কেমনভাবে দাঁড়াচ্ছি, আমি হাঁটলে কেমন লাগছে। আসলে ওটা একটা বড় মঞ্চ ছিল, শুরুতেই একটা বড় মঞ্চ পেয়েছি, তো তখন একটুখানি দেখতাম আর কি কেমন লাগছে, সেটার একটা প্রস্তুতি নিতাম। তো আস্তে আস্তে সেই একটা ভরসা এসছে, না এইভাবে করলে এটা ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা, এই যে থিয়েটারের রাস্তায় এগোনোর গল্প তো একটু একটু শুনলাম, আগামী যে প্রোডাকশন আসছে সেটার কথাও শুনলাম, তো কোথাও গিয়ে একদিকে থিয়েটার আর একদিকে নিজে প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনার, আবার মানুষজনের ইন্টারভিউ করে বেড়ানোটাও একটা নেশা। তো বড় স্ক্রিনে কি দেখতে পাওয়ার কোনো চান্স আছে ভবিষ্যতে? সেটা তো আপাতত তো নেই, মানে সেরকম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, তবে ভবিষ্যতে কি হতে পারে সেটা কি বলা যায়? না, সে বিষয়ে একদমই শুভেচ্ছা থাকলো, এবং আমরা আশাবাদী, কারণ আমাদের আশেপাশের যে ক্রিয়েটিভ মানুষগুলো রয়েছে, তারা যে শুধুমাত্র নিজেদের কাজটুকু করে যাচ্ছে এটা কিন্তু নয়, তারা কিন্তু তাদের চারপাশে তাদের কাজের প্রভাবটা বেশ ভালো মতো ছড়িয়ে দিচ্ছে। কারণ এই যে মানুষগুলো যারা বিভিন্ন ক্রিয়েটিভ ক্ষেত্রে যুক্ত আছেন, তারা কিন্তু আরও মানুষকে সেই ক্ষেত্রে নিয়ে আসছেন, বা তাদের মধ্যে দিয়ে কোথাও গিয়ে সমাজ সচেতনতা, পরিবেশ সচেতনতা, এগুলোর পেছনে তারা দিন রাত চেষ্টা করে যাচ্ছেন। তাই তাদের জন্য শুভকামনাটা বোধহয় আমাদের সবারই করা কর্তব্য। আচ্ছা, এই যে ইন্টারভিউ করে বেড়ানোটা তোমার আর একটা নেশা, অনেক মানুষের সাথে তো ইন্টারাকশন হয়, হ্যাঁ সে তো হয়। তো এই যে আলাদা আলাদা মানুষের সাথে পরিচয়, তাদের সাথে কথা, তো এই বিভিন্ন আলাদা আলাদা চরিত্র, শেক্সপিয়ার যে বলেছেন আমরা সবাই মঞ্চে অভিনয় করছি, তো সেই চরিত্রগুলো কি কখনো গিয়ে তুমি যে চরিত্রটা তারপরে মঞ্চে উঠে প্লে করবে তার উপরে এফেক্ট ফেলেছে? ব্যাপারটা হচ্ছে কি, আমি যেগুলো দেখছি এখনকার দিনে বাস্তব চরিত্র আর নাটকের চরিত্রটা না সবসময় মেলে না, সেই জন্য খুব একটা এফেক্ট এখনও পর্যন্ত পড়েনি, তবে ভবিষ্যতে পড়তে পারে সেরকম চরিত্র পেলে, অনেক লোক থেকেই অনুপ্রেরণা নেওয়া যেতেই পারে। তো ইন্টারভিউ করতে গিয়ে কোনো স্পেশাল ঘটনা বা স্পেশাল মেমোরি বা এমন কারোর সাক্ষাৎকার নিলে যেটা সারা জীবন মনে থাকবে, ভীষণ ইম্প্যাক্ট ফেললো, এরকম কোনো স্পেশাল ঘটনা আছে? নন্দিনী ভট্টাচার্য বলে একজন আছেন, ওনাকে অনেকেই চেনেন, ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম, তো এটা মনে থাকার মতন। উনি এমন এমন কিছু দামি কথা বলেছিলেন, মানে সত্যিই মনে হয় হ্যাঁ একজন মানে বড় মাপের মানুষ এরকম দামি কথা বলতেই পারে। রানু রায় বলে একজন আছেন, ওনার নিয়েছিলাম, উনি সমাজসেবী একজন আর কি, উনিও একজন সমাজসেবী, তো মানে ওনাদের কথাগুলো আমার আরও আছে তো অনেকেরই, মানে বলতে গেলে অনেক নামই বলতে হয়, তো এনাদের সাথে কথা বলে মনে হয়েছে হ্যাঁ এইগুলো সত্যি দামি কথা, মনে রাখার মতন, মানে মানুষেরও জানা দরকার। আমার ভিডিওটা যত রিচ বাড়বে, লোকে এই কথাগুলো জানবে, ততই মানুষের উপকার হবে। এরকম অনেক মানুষেরই ইন্টারভিউতে আছে সেটা।
আচ্ছা, এই যে ইন্ডিপেন্ডেন্টলি একটা চ্যানেল চালাতে গেলে সেক্ষেত্রেও তো প্রচুর পড়াশোনা করতে হয়। থিয়েটারের পড়াশোনা সামলে, চাকরি সামলে, আবার নিজের ভিডিও করা, এডিট করা, সেই সংক্রান্ত পড়াশোনা, মানে কিভাবে ম্যানেজ হয় এত কিছু? আহ, ব্যাপারটা বলতে গেলে আমি তো গ্রাফিক ডিজাইনের কাজ করি আর ভিডিও এডিটিংও করি আর কি। তো এই দুটো মাল্টিমিডিয়ার মধ্যেই পড়ে মোটামুটি পাশাপাশি, খুব একটা তো পার্থক্য নয়। তো এবার বিভিন্ন ধরনের ট্রেন্ড দেখি, ভিডিও কীরকম চলছে না চলছে, বাকিরা কীরকম করে। তো এটাতে একটা আগ্রহ থাকে, মানে দেখাটাও একটা টাইম পাস মতন হয়ে যায়, তার সাথে সাথে কিছু শেখা হয়ে যায়, অনুপ্রেরণাটা ওখান থেকে পাই। তো আমার স্টাডি বলতে গেলে ওটাই হয়ে যায়, প্র্যাকটিক্যালি বাকিরা কীরকম করছে বা এডিটিংটা কীরকম করলে ভালো হয়। তো শেখাটা ওইরকমভাবে ভালো লাগার সাথে সাথে শেখাটাও হয়ে যায়, তারপরে আবার সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, এই যে বেশ সব রকম ভালো লাগার বিষয় নিয়েই তো আলোচনা হলো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও প্রথমত পেশাটাও যথেষ্ট ক্রিয়েটিভ একটা বিষয়, গ্রাফিক্স ডিজাইন। তো এই যে একদম মূল স্রোতের বাইরে গিয়ে সোসাইটির একটু অন্যরকমভাবে সব কিছু করার চেষ্টা, এই ক্ষেত্রে তো অনেক রকম বাধা বিপত্তি আসে, দুটো লোক দুটো ব্যাকা কথা বলে। হ্যাঁ। সেক্ষেত্রে আশপাশের মানুষের সাপোর্ট কিরম ছিল? আহ, আশপাশের মানুষের সাপোর্ট তো ছিলই, মানে খারাপ অভিজ্ঞতাও হয়েছে। কেউ হয়তো একজনকে বলেছে যে যাও ওনার কাছে ইন্টারভিউ নিতে যাও, সে ইন্টারভিউ দেয়নি, এটা তো হতেই পারে। মানে খারাপ ভালো মিশিয়ে তো অভিজ্ঞতা হতেই থাকে। আবার যে পাঠিয়েছে সে বললো না ঠিক আছে, সে হয়তো সাপোর্ট করলো বা আমার পরিচিতরা সাপোর্ট করলো, এরকম সব কিছু মিলিয়ে মিশিয়েই আছে আর কি। পরিবারের দিক থেকে বিষয়টা কেমন ছিল? কতটা অ্যাকসেপ্টেন্স ছিল? পরিবারের দিক থেকে কেউ কখনো বাধা দেয়নি, মানে সব কিছু মানে রোজগারটা বজায় থাকলেই হলো, তাতে পরিবারের কারোর কোনো আপত্তি নেই। না, মানে এমনি এই যে আমরা যেটা দেখে থাকি বাঙালি পরিবারে যারা ক্রিয়েটিভ দিকে যে সমস্ত ছেলেমেয়েরা যাচ্ছে, তাদের সবারই একটা পরিবারের একটা ক্রিয়েটিভ একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকে। সেই ব্যাকগ্রাউন্ডটা কোথাও গিয়ে মুখ্য সাপোর্টের জায়গা হয়ে দাঁড়ায়। সেদিক থেকে পরিবারের দিক থেকে সেরকম কিছু ছিল? হ্যাঁ, আমার মা এখন বেঁচে নেই, আমার মা গান করতেন, আমার বাবাও গান করতেন। চলচ্চিত্রে সুর দিয়েছে, আশা ভোসলে গান গেয়েছেন ওনার সুরে। তো মানে আমাদের পুরো পরিবারটা গানেরই পরিবার। আমি গান শিখিনি, তো সেখানে মানে গানের সাথে সাথে অন্যান্য শিল্পচর্চা ছিল, ওই ছোটোবেলা থেকে ওই দেখে দেখে আমি বড় হয়েছি। তো সেই ভালো লাগা মানে সেই একটা কিছু ব্যাপারটা আমার ভেতরের মধ্যে রয়েই গেছে আর কি। না, মানে গানের চর্চা কি একেবারেই কোনোদিন হয়নি এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে? গান শিখিনি, তবে শুনে শুনে গান মুখস্থ আছে, একটুখানি ওই গাইতে পারি এই আর কি। না, গাইতে যখন পারে না অতিথি, তখন তো তাকে এ বিষয়ে ছাড়া যায় না, তাই দর্শকদের জন্য ছোট করে হলেও কিছু শোনানো যাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাতে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। মানে গান শিখিনি কথাটা কিন্তু সত্যিই বিশ্বাসযোগ্য নয়, নাকি গানের পরিবেশটাই অটোমেটিক শিল্পীকে এইভাবে তৈরি করে দিয়েছে? মানে আমি হারমোনিয়াম বাজাতে জানি না, সারেগামাপাও জানি না, তো এর থেকে বেশি আর কি বলবো। আমাদের বাড়িতে কেউ কখনো জোর করেনি, আর আমিও আগ্রহ দেখাইনি। কিন্তু ছোটোবেলা থেকে একটা জিনিস হতো কি, বাড়িতে তো গানের চর্চা ছিলই। আমার দুই দিদি, তো আমার ছোটদি অর্কেস্ট্রাতে গান করতো, বড়দি গান শেখাতো, আর বাবাও গান শেখাতো, মাও গান শেখাতো। তা এবার যখন গান শেখাতো, ছাত্রছাত্রীরা আসতো, আমি ভাবছি এই গানটা তো আমার মুখস্থ হয়ে যাচ্ছে, ওর হচ্ছে না কেন। মানে একটাই গান যখন শেখাচ্ছে, বারবার শেখাচ্ছে, আমার মুখস্থ হয়ে যেত, গানটা আমি গাইতে পারতাম। তো এরকম আর কি শুনে শুনে আর কি হয়তো বলতে গেলে কানটা তৈরি হয়ে গেছে, বা কিছু একটা সেরকম জিনিস এসে গেছে ভেতর। না, সেই জায়গা থেকে কি এখন কখনো মনে হয় যে নতুন করে সেই শেখাটাও আবার শুরু করা যেতে পারে? শুরু ব্যাপারটা হচ্ছে এত কিছুর সাথে জড়িয়ে আছি, গানটাও ভালো লাগে ঠিক, কিন্তু শুরুটা কিভাবে করব
সেই নিয়ে কখনো ভাবিনি এখনো পর্যন্ত। তবে এই যে মাঝে মধ্যে গলা সাধা, নিজের মনেই কোথাও গিয়ে প্র্যাকটিস করা, গলার ওঠানামাটা প্র্যাকটিস হয়ে যাওয়া, এইটা কি নাটকের ক্ষেত্রে কখনো হেল্পফুল হয়েছে? হ্যাঁ, নাটকের ক্ষেত্রে মানে পরিচালক যারা আছেন তারা আমাকে কেউ কেউ তো বলেইছে যে গান গাইতে জানতে হবে, নাটকের মধ্যেও হয়তো গান গাইতে হবে। তো গান গাইতে পারাটা একটা সুবিধা আর কি, তো প্লাস পয়েন্ট, তো এটা সুবিধা হয় আর কি নাটকে বলা যায়। বেশ, তো আগামী দিনে তো এত ক্রিয়েটিভ মানুষ, এত মানুষের সাথে, এত চরিত্রের সাথে ইন্টারাকশন হয়, তারপরে গিয়ে আবার মঞ্চে কখনো কখনো চরিত্রকে তুলে ধরা, তো এত ইন্টারাকশনের মাঝখানে কোথাও গিয়ে কি নিজের হাত দিয়ে নাটক বেরোবার কোনো সম্ভাবনা ভবিষ্যতে আছে? না, আমি এতটা এখনো মানে নিজেকে কি বলবো তৈরি মনে করতে পারি না। গল্প তো আমার মনের মধ্যে অনেক আছে, কারণ আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই গল্প বলতে গেলে হ্যাঁ প্রচুর গল্প আছে যেগুলো লোকের ভালো লাগবে, মানে দেখার মতন। আমার নিজের জীবনেই যে অভিজ্ঞতা হচ্ছে সেটাই যদি লোককে বলি, সেটাই যদি নাটক হিসাবে যদি মঞ্চস্থ নাও করতে পারি, অন্তত ভিডিও যদি করতে পারি, তো সেরকম একটা ইচ্ছা আছে। তো সেটা হয়তো ভবিষ্যতে হতে পারে সুযোগ হলে। আচ্ছা, এই যে এত মানুষদের সাথে ইন্টারভিউ করা হয়, কথাবার্তা হয়, তাদের মধ্যেও বেশ কিছু জনের নাম শুনলাম যে একদম মেমোরেবল বিষয় ছিল। তো নাটক করতে গিয়ে কখনো এরকম কোনো বিশেষ ঘটনা যেটা প্রচণ্ডভাবে যেন নাটককে দেখার দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিয়েছে, বা যেটা কোথাও গিয়ে এই জেদটা আরও বেশি তৈরি করেছে যে না, নাটকটা চালিয়ে যেতে হবে, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, এরকম কোনো টার্ন আছে? হ্যাঁ, যখন মনে হয় যে হচ্ছে না বা বলছে যে এই জায়গাটা হচ্ছে না, তো তখন তো একটা মানে জেদ তো চেপেই যায়, হচ্ছে না কেন, আমিও মানুষ, বাকিরাও মানুষ, যেটা একটা মানুষ পারবে সেটা আমি কেন পারবো না। নাট্য জীবনের বিশেষ কোনো ইন্সপিরেশন, এমন কোনো ব্যক্তি যিনি নাটকের মূল ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছেন? সেটা এখনো পর্যন্ত একজন কাউকে উল্লেখ করে বলতে পারবো না, তবে মানে ব্যক্তি বিশেষ উল্লেখ করে বলতে পারবো না। এখন বড় বড় অভিনেতাদের নাম বলতে গেলে সেটা বলা বাহুল্য, সে তো অনেকেই আছে। নাটক কিছু কিছু মানে ইন্সপিরেশন হয়েছে, মানে যে নাটকটা আমি তো নাটক যেমন দেখি আর কি, তো এটা দেখে মনে হলো এদের অভিনয়গুলো, এই চরিত্রগুলো, এইটা আমার ভালো লেগেছে। সেখানে হয়তো যারা অভিনয় করেছে তাদের সবারই নাম জানি না, তো সেই ক্ষেত্রে ইন্সপিরেশন থাকে। আর বড় কারুর অভিনেতাদের নাম বলতে চাইছি না, কারণ আমার এখনও জ্ঞান অতটা নেই যে আমি সেইভাবে বলবো আর কি। আচ্ছা, এখনো অবধি যে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছো নিজে, তার মধ্যে সবচেয়ে পছন্দের কোনটা, বা এমন কোনো চরিত্র যেটা বেশ অন্যরকম লেগেছে, যেটা করতে গিয়ে নিজেকে প্রচণ্ডভাবে অন্যভাবে তৈরি হতে হয়েছে? সবচেয়ে পছন্দের ডাক্তারের একটা চরিত্র ছিল, তো সেটা মানে কি বলবো, খুব ব্যালেন্স হয়ে আর কি চলতে হয়েছে, কথাবার্তা বলা, যা কিছু, তারপরে রুগী দেখা, হাঁটা চলা, মানে এগুলো অনেক কিছু আমাকে বুঝে শুনে বলেছে, সেইভাবে করতে হয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছিলো আর কি। প্রথম যে চরিত্রটা ছিল সেটা পাকিস্তানি পুলিশের, সেটা মানে মূলত রাগ, মানে হিংস্র সেই চরিত্রটা। মানে এরকম শান্তশিষ্ট মানুষ যাকে স্টুডিওতে এতক্ষণ ধরে দেখছি, হ্যাঁ, খুব শান্ত, কথা বলার প্যাটার্নও ভীষণ শান্ত, সে কিভাবে একদম হিংস্র পাকিস্তানি পুলিশের ক্যারেক্টারে করলো? জানি না, মানে আমাকে যে নিয়ে গেছে, সে নিয়ে গিয়ে বলছে যে আচ্ছা ওই প্রথম যে পর্দা ওঠার পরে যেটা আছে পাকিস্তানি পুলিশ, ওটা তো কাউকে পাওয়া যায়নি, ওর জন্য একে এনেছি। আর আমাকে তো দেখেই ডিরেক্টর বলছে এ করবে, আচ্ছা তুমি ডায়লগটা পড়ো, তো তারপরে আমাকে বোঝালো যে মানে আমি কে আর কি, কোন পরিস্থিতিতে এই কথাগুলো বলছি। তারপরে ডায়লগটা পড়লাম, শুধু মানে মোটামুটি নিজের চিন্তাভাবনা করে, সে দেখিয়ে দেয়নি, পড়লাম, প্রথমবার পড়েই বললো না ঠিক আছে একে নেওয়া যেতে পারে। দিয়ে তারপর থেকে ওই রকম 6 মাস পর্যন্ত প্রথম নাটকের ওই রিহার্সালটা চলেছিল, এবং লখনৌ যাওয়ার আগেও দুটো জায়গায় মঞ্চস্থ হয়েছিল, কলকাতায় এবং হাওড়াতে। মানে ওটা আর কি প্র্যাকটিস বলতে গেলে, কিন্তু সেটা হল ভাড়া করেই হয়েছিল আর কি। আচ্ছা, এই যে নিজের ক্যারেক্টারের অপোজিট কিছুকে ফুটিয়ে তোলা, সেটার পেছনে কিরম খাটতে হয়? ওটা খুব খাটতে হয়েছে, মানে যে আমাকে নিয়েও গিয়েছিল এবং যে পরিচালক, মানে রাগ দেখানো, পাকিস্তানি পুলিশ আর ভারতীয় একজন বন্দি, মানে সে পাকিস্তানে বন্দি রয়েছে, কি ঘৃণা, সেই ঘৃণাটা দেখাতে হবে। তো এটার জন্য আমাকে ওই হাতে তো সময় ছিল 6টা মাস, তো অনেক
চেষ্টা করতে হয়েছে। তারপরে একটা সময় গিয়ে যখন প্রথম মঞ্চস্থ হতে চলেছে তখন বলেছে না ঠিক আছে। তো তখনও আমিও একটুখানি ভরসা পেয়েছিলাম, মানে মঞ্চে যখন উঠেছি প্রথম দিকে রিহার্সালে যে ভয়টা পেতাম, মঞ্চে ওঠার সময় একটা কনফিডেন্সই চলে এসেছিলো, এত মানে প্র্যাকটিস করেছিলাম যে না ঠিক আছে এবার হতে পারে। যে এই যে এতগুলো চরিত্রকে আলাদা আলাদাভাবে নিজের সবচেয়ে বড় কথা নিজের ক্যারেক্টারিস্টিক্সের একদম অপোজিট ক্যারেক্টারিস্টিক্সের চরিত্রকে ফুটিয়ে তোলা, তার পেছনে এতটা খাটনি, আবার সেখান থেকে বেরিয়ে কদিন পরে আর একটা চরিত্রে যাও, তো এই যে একটা চরিত্র থেকে আর একটা চরিত্রে টার্ন নেওয়াটা, এই টাইমটা কেমন যায়? আবার তো অন্য একটা চরিত্রের মতো করে নিজেকে তৈরি করতে হয়, এই জায়গাটা কিরম যায়? ব্যাপারটা হচ্ছে আমার কাছে এটা খুব কঠিন, কারণ আমি এখনও সেভাবে পেশাদার সেই রকম প্রফেশনাল নই, তো হয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা আছে, ইচ্ছাও আছে। তো সময়টা তো একটু কষ্টকর যায়, আর এই ব্যাপারে অবশ্যই যারা থাকে আশেপাশে এবং পরিচালক যা থাকে সে তো সাহায্য করেই আর কি। বেশ, আচ্ছা দিনের শেষে এই যে এত আলোচনা হলো, আমরা এপিসোডের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, এখানে শেষে এসে আমি একটাই ছোট্ট প্রশ্ন করব। এই যে কর্পোরেট যুগে বিভিন্ন অল্প বয়সী ছেলেমেয়েরা তাদের কাজের চাপে যেন চাপা পড়ে যাচ্ছে, কোথাও গিয়ে ভালো লাগার বিষয়টাকে হারিয়ে ফেলতে বসেছে, তাদের জন্য কি বলার আছে? তাদের জন্য তো বলবো একটাই কথা, যেটা আমার মনে হয় যে টাকার থেকেও বড় অনেক কিছু আছে। টাকা ততটাই রোজগার করা উচিত যতটা নিজে বেঁচে থাকার জন্য দরকার, তার থেকে বেশি সেটার পেছনে না ছোটাই ভালো, কোনো কিছুর গোলাম না হয়ে যাওয়াই ভালো, নিজের ভালো লাগাটাকে একটু গুরুত্ব দেওয়া উচিত। একদমই। আর এই এপিসোডের শেষে আমিও শুধু আমাদের দর্শকদের জন্য এটাই বলবো যে ইঁদুর দৌড়ে দৌড়ানো তো অনেক হলো, জীবন একটাই, আর আমাদের যে ভালো লাগার কাজ, আমাদের যে ভালোবাসার কাজ, সেগুলোকে এই জীবনটায় তাই বাঁচিয়ে রাখতেই হবে, কারণ কোথাও গিয়ে ভালো থাকাটা তো জীবনের মূল লক্ষ্য, আর ভালো লাগার ভালোবাসার বিষয়গুলোকে, কাজগুলোকে বাদ দিয়ে বোধহয় ভালো থাকাটা যায় না। ভালো থাকার মূল ইন্সপিরেশন কোথাও গিয়ে এই কাজগুলোই হয়। এই যে সারা দিনের গ্লানি, ক্লান্তি, প্রফেশনাল লাইফের নানান জটিলতা, সেটা থেকে আজ এত মানুষ ডিপ্রেশনে ভুগছেন, লাইন দিয়ে সবাই থেরাপি নিতে যাচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে এই ভালো লাগার কাজটাই হয়ে উঠতে পারে আপনার থেরাপি, আপনার সুস্থ থাকার উপায়। তাই নিজের ভালো লাগার কাজটা, নিজের ভালোবাসার বিষয়টাকে যদি একটু হলেও বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু দিনের শেষে আপনারাই ভালো থাকবেন। সুমনকে অনেক ধন্যবাদ এত কিছু কাজ সামলে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আর অবশ্যই দর্শকদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। খুব তাড়াতাড়ি আসছি আবার কোনো নতুন এপিসোড নিয়ে, আবার কোনো নতুন অতিথির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকুন, নিজের ভালো লাগার কাজ, নিজের ভালোবাসার কাজকে বাঁচিয়ে রাখুন, ভালোবাসায় থাকুন, আর সবচেয়ে বড় কথা ভালো থাকুন। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।